কর্মহীন তরুণ ও নতুন ভোটারদের আকৃষ্ট করতে বিএনপি স্বপ্ন দেখাচ্ছে ট্রিলিয়ন ডলারের ইকোনমির কথা। ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়ে বিএনপি বলছে তাদের সরকার গঠন হলে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করবেন তারা 10 বছরের মধ্যে, অর্থাৎ 2034 সালে। আর সরকার গঠন করার পর প্রথম 1.5 বছরে কর্মসংস্থান হবে 1 কোটি মানুষের। আসলে সম্ভব এটা? আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যমুনা টিভির সাথে এক সাক্ষাৎকারে, এটা সম্ভব না হলে তো বলার কোনো কারণও ছিল না। এটা কি আসলেই সম্ভব কিনা একদিনে 18,000 কর্মসংস্থান তৈরি করা? সম্ভব না হলে তার বলার কোনো কারণ ছিল না। অনেকেই হাস্যরসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু এটি কি নতুন আলাপ? মোটেও নতুন আলাপ নয়। আইএমএফ এর ইকোনমিক আউটলুকের প্রজেকশন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জিডিপি $481.86 বিলিয়ন। 2029 সালে জিডিপির প্রজেকশন তারা করেছে $719.25 বিলিয়ন। কাজেই 34 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়া এই গতিতে অবাস্তব না। অন্যদিকে লন্ডন ভিত্তিক প্রখ্যাত রিসার্চ ফার্ম সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক টেবিল 2025 মোতাবেক বাংলাদেশের প্রজেক্টেড জিডিপি 2029 সালে $706 বিলিয়ন আর 2034 সালে $1.93 ট্রিলিয়ন। সুতরাং 2034 সালে বিএনপি যে বলছে $1 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে তারা দেশকে নিয়ে যাবে, এটি তাদের মন গড়া কথা নয়। বাংলাদেশের অর্থনীতি যেভাবে প্রজেক্টেড হচ্ছে, যেভাবে আগাচ্ছে দ্রুত গতিতে, সেটারই একটা ধারাবাহিকতার কথা বলছে বিএনপি। এই প্রজেকশন তারা করেছিল, অর্থাৎ আইএমএফ এবং যেই সংস্থার কথাটি বললাম, তারা এই প্রজেকশন করেছিল আওয়ামী লীগের আমলে হওয়া দুর্নীতি এবং লুটপাটের মধ্যেই। একটা ভালো সরকার তাহলে কি করতে পারে একবার ভাবুন। দরকার একটা ভালো এবং ভিশনওয়ালা সরকার। বিএনপি সেই স্বপ্নের কথাই বলছে কিনা। এখন দেখি কি করে এটি বাস্তবায়ন সম্ভব। দেখুন, যখন কোনো দেশের ইকোনমি এভাবে গ্রো করে, কোনভাবে আমি বলছি, বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ, বর্তমানে জিডিপি যেটি 2020 সালের কাতারে নেমে এসেছে, অর্থাৎ বার্ষিক যে উন্নয়ন, অর্থনীতির যে উন্নয়ন, সেটি 2002 সালের 4-এর নিচে নেমে এসেছে 3.9। এটা সাম্প্রতিককালে এশীয় উন্নয়ন ডেভেলপমেন্ট ব্যাংক তারা এটা প্রজেক্ট করেছে। কিন্তু এই 3.9 নেমে আসা মানে হলো 2020 সালে একবার এসেছিল করোনাকালীন সমস্ত বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে যাওয়ার কারণে, আর একবার 2002 সালে এসেছিল, অর্থাৎ 2002 থেকে 2020 এই 18 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি কোনোদিন 5-এর নিচে আসেনি। কিন্তু 5-এর নিচে না আসলেও এখন এবছরে 2025 সালে যে 4-এর নিচে চলে আসবে, সেটা আবার বর্তমান সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপ এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে 26 সালের শুরুতে আবার 5-এর উপরে চলে যাবে। তো সেটাকেই বলা হচ্ছে যে ইকোনমি যদি এইভাবে গ্রো করে, তখন অটোমেটিক্যালি চাকরির সৃষ্টি হবে। বাংলাদেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার, সাথে আছে ছদ্মবেশী বেকারত্ব। অনেকেই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, তাদের স্যালারি, তাদের লেখাপড়া ও স্কিলের সাথে সামঞ্জস্যও না। অনেকেই চাকরি না পেয়ে হতাশ হয়ে চাকরি খোঁজাটাই ছেড়ে দিয়ে নানান রকম ইনফর্মাল কাজ করছে, অর্থাৎ তাদের যোগ্যতার সাথে যায় না এমন নিচু কাজ করছে। যুক্তরাষ্ট্রে আমরা যেটাকে বলি অড জব, যদিও কোনো কাজই খারাপ না, কিন্তু আমার যে যোগ্যতা, আমি একজন অনার্স মাস্টার্সধারী, আমি যদি ঝাড়ু দেই সেটাকে বলে অড জব। আমি যদি ফুড স্টোরে কাজ করি সেটাকে বলে অড জব। তো এই অড জব বাংলাদেশে তার যোগ্যতার সাথে পাচ্ছে না অনেক মানুষ, বাধ্য হয়ে করছে। এরকম প্রচুর মানুষ আছে। নির্বাচিত সরকার যদি তাদের বিজনেস এক্সপ্যান্ড করার মতো পলিসি হাতে নিতে পারে, যদি প্রো বিজনেস পলিসি নেয়, যদি ঠিকমতো বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনতে পারে, তাহলে জব সৃষ্টি করা কঠিন কোনো কাজ হবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপির বাণিজ্য মন্ত্রী অথবা ইকোনমিক বিষয়গুলো দেখবেন বলে ধারণা করা হয়, ইনভেস্টমেন্ট সামিটে বিএনপির প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন। তিনি বলছেন যে ইনভেস্টমেন্ট আনাই তাদের কাজ এবং সেটিই তাদের প্রাথমিক লক্ষ্য সরকার গঠনের। বিএনপির রাজনীতি তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন। এইখানেও অনেকগুলো ইফ আছে, যদি আছে, কিন্তু ওইটা তো সবসময় থাকবে। যারা ভাবছেন যে বিএনপির এই দুইটা প্ল্যান আকাশ কুসুম, তারা ঠিক ভাবছেন না। এগুলোর পিছনে সলিড রিসার্চ আছে। বিঢার যে ইনভেস্টমেন্ট সামিট, অর্থাৎ ইউনূস সরকারের অধীনে আশিক রহমান চৌধুরী যেই প্রেজেন্টেশন দিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টের জন্য, যে সামিট হলো ঢাকায়, সেই ইনভেস্টমেন্ট সামিটে দেওয়া বিএনপির প্ল্যান পড়লেই দেখা যায় তারা বেশ সিরিয়াসলি একটা বাস্তবসম্মত পরিকল্পনা বানিয়েছে $1 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে। এখন ডক্টর ইউনূস সরকারের হাতে আগের সরকারের যে
দায় দেনা ভরা লুটপাট এবং ভঙ্গুর অর্থনীতি সেটি চাঙ্গা করার কাজে ডক্টর ইউনূস যেভাবে হাত দিয়েছেন সেটা বিএনপির এই পরিকল্পনাকে অনেকখানি সহায়তা করবে বলেই ধারণা করা যায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর আমরা আশা করতেই পারি যে ইকোনমিক পলিসি ভালো থাকবে। ইউনূস সরকার ইকোনমিকে ট্র্যাকে ফেরানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কাজেই লীগের আমলে যে ফোকলা ইকোনমি ছিল, ইউনূসের হাত ধরে যে নির্বাচন হবে পরের সরকার সেটা ইনহেরিট করবে না। আর প্রয়োজনীয় সমস্যা শেষ করার পরে সেই ভিত্তির উপর দাঁড়ায় ইকোনমি এগিয়ে নেওয়াটা কঠিন কোনো কাজ হবে না পরের সরকারের জন্য, যদি দেশ স্থিতিশীল থাকে। এখন পর্যন্ত বিএনপির এই যে ইকোনমিক প্ল্যান সেটা সলিড। আশা করা যায় যে তারা এটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু অনেকগুলো ইফ আছে, আমি বললাম যদি। যদিটা কি? সেটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতার যদি জন্ম দেয়, চলমান গণতান্ত্রিক সরকারের পরিবর্তে যদি বিপ্লবী সরকারের ধারণা তৈরি হয়, কোনো গোষ্ঠী যদি বিদ্রোহের ডাক দেয়, এগুলো রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। কিন্তু এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাংলাদেশে বিগত বছরগুলোতেও ছিল। তারপরেও ইকোনমি মোটামুটি একটা সমান্তরালে এগিয়েছে বলেই আইএমএফ এবং অন্যান্য বিশ্ব সংস্থা প্রজেক্টেড করছে বাংলাদেশের ইকোনমি হবে 2029 সালে $700 বিলিয়ন বেশি, $900 বিলিয়ন বেশি, আর 34 সালে এটা $1 ট্রিলিয়ন পৌঁছাবে। তো ইফগুলো কি? ইফ হচ্ছে যদিগুলো হলো রাজনৈতিক যারা দল গঠন করবে, সরকার গঠন করবে, তারা যদি দুর্নীতির মনোবাসনা ব্যতি রেখে জনকল্যাণে মনোনিবেশ করতে পারে, 1 নাম্বার ইফ। 2য় নাম্বার ইফ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে। 3য় নাম্বার ইফ হলো কর্মসংস্থানে ইনইকুয়ালিটি যেটা আছে, এই যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা আমরা বলছি, এইটি তো শুধু বিল্ডিং হলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, তাই না? মানুষের ইনকাম ইকুয়ালিটি, অসামঞ্জস্যপূর্ণ যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। অর্থাৎ আমার বিল্ডিং হচ্ছে কিন্তু ঢাকায় লক্ষ মানুষ বেকার আছে, কাজ হবে না। একজনের পকেটে $2 বিলিয়ন আর 200 জন মানুষ বাজার করে খেতে পারছে না। সেরকম যদি সমাজ ব্যবস্থা হয় তাহলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, হতাশা থেকে, নানা রকম বঞ্চনা থেকে। সুতরাং $1 ট্রিলিয়ন ইকোনমি হলেও কিভাবে অর্থনৈতিক সামঞ্জস্য তৈরি হবে, করা যাবে, যেই সমস্যাগুলো এখনো আছে। ডক্টর ইউনূস অর্থনীতিবিদ, তিনিও যে সবকিছু সামাল দিতে পারছেন এমন না। কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা গেলে বিএনপির যে $1 ট্রিলিয়ন ইকোনমি এবং কর্মসংস্থান সৃষ্টির গল্প, আশাবাদ, সেটি একটি ভালো পদক্ষেপ বলেই আমি মনে করি এবং এগুলো নিয়ে আরও আলোচনা হওয়া উচিত। আপনাদের যদি কোনো রকম ভিন্নমত থাকে অবশ্যই প্রশ্ন আকারে আপনারা লিখবেন, আমি উত্তর দেওয়ার এবং উত্তর নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।